আসসালামু আলাইকুম ওয়া নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 11 বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। অধ্যায় 11টি মূলত দুটো অনুশীলনী আছে, একটা হচ্ছে অনুশীলনী 11.1 আর একটা হচ্ছে অনুশীলনী 11.2। তো এর আগের একটা ভিডিওতে আমি অনুশীলনী 11.1 এর বইয়ের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো তোমাদেরকে সমাধান করে দিয়েছি। তো আমি ডেসক্রিপশন বক্সে ওটার ভিডিও লিংক তোমাদেরকে দিয়ে দিব, তোমরা চাইলে আগে ওই ভিডিওটা দেখে আসতে পারো। তো এই ভিডিওতে আমি মূলত অনুশীলনী 11.2 এর বইয়ের যে প্রবলেমগুলো আছে এগুলো তোমাদেরকে সমাধান করে দিব। তো এখানে একে বলা হয়েছে এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক। তো এর আগে আমাদেরকে দেখতে হবে এ বি সি কখন ক্রমিক সমানুপাতিক আমরা বলতে পারি। দেখো, এ ইজ টু বি ইকুয়ালস টু যদি বি ইজ টু সি হয় তখন আমরা এটাকে বলতে পারি ক্রমিক সমানুপাতিক, যেখানে এই বাম পক্ষে যেটা আছে বাম পক্ষের শেষ পদের সাথে ডান পক্ষের আমাদের প্রথম পদটা কি থাকতে হবে, মিল থাকতে হবে। যদি এই ধরনের মিল থাকে তখন আমরা এটাকে ক্রমিক সমানুপাতিক বলতে পারি। তো এস টু বি ইকুয়ালস টু বি টু সি, এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তখন লিখতে পারি এ ওভার বি ইকুয়ালস টু বি ওভার সি। যেখানে দেখো এই যে এখানে বি আর এখানে বি, এটা হুবহু মিল, অর্থাৎ এই দুই জায়গায় কি থাকতে হবে, এই দুইটা মিল থাকতে হবে। আর এখানে এটা আর এটা মিল থাকার কোনো প্রয়োজন নেই, এটা মিল না থাকলেও চলবে, আমাদের জাস্ট এখানে কোণা আর এখানে কোণা এই দুটো মিল থাকতে হবে। তো এখন যদি আমরা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা লিখতে পারি বি স্কয়ার ইকুয়ালস টু এসি। তাহলে দেখো এ বি সি তখনই ক্রমিক সমানুপাতিক হবে যখন এ বি সি এর মধ্যে এই ধরনের একটা সম্পর্ক তৈরি হবে। তো এই সম্পর্ক থেকে আমরা ফাইনালি যেটা পেলাম সেটা হচ্ছে কি বি স্কয়ার ইকুয়ালস টু এসি। তাহলে দেখো এখানে আমাদের খতে দেওয়া আছে বি স্কয়ার ইকুয়ালস টু এসি, তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটা হবে খ। এরপরে দেখো এখানে 2 নং বলা হয়েছে আরিফ ও আকিবের বয়সের অনুপাত 3:5। আরিফের বয়স 20 বছর হলে কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে। আচ্ছা, এখন দেখো আমি এখানে লিখলাম আরিফ এবং এদিকে লিখলাম আকিব। তো ওদের বয়সের অনুপাত কত ছিল, ওদের বয়সের অনুপাত ছিল আরিফের ছিল যখন 5 তখন আকিবের বয়স ছিল 3, রাইট? আচ্ছা, এরপর বলছে কি আরিফের বয়স কত, আরিফের এখন বর্তমান বয়স দিচ্ছে ওরা 20 বছর। আচ্ছা, আরিফের এখন বর্তমান বয়স যদি 20 হয় তাহলে আকিবের বয়স কত। তো এটার জন্য আমরা যেটা করব, আমরা দেখব 5 থেকে তার বয়স 20 কিভাবে হলো। দেখো আমরা যদি 5 এর সাথে যদি 4 মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা কত পাবো, 5 4 জার্স 20, রাইট? ঠিক একইভাবে আমরা 3 এর সাথে কত মাল্টিপ্লিকেশন করব, 4 মাল্টিপ্লিকেশন করব, তাহলে আমরা এখানে পাবো কত, 4 3 যা 12। তার মানে যখন আরিফের বয়স 20 তখন আকিবের বয়স হবে কত, 12, রাইট? এখন দেখো আমাদেরকে এখানে যেটা বলা হয়েছে তাদের বয়সের অনুপাত কখন 7:5 হবে, অর্থাৎ যখন আরিফের বয়স হবে 7 তখন আকিবের বয়স হবে 5, অর্থাৎ তাদের বয়সের অনুপাত হবে 7:5। তো এখন আমরা দেখব যে কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে। তো এই জন্য আমরা যেটা করব, দেখো এখানে আরিফের বয়স কিন্তু অলরেডি 20 আছে, যেহেতু ভবিষ্যতে তাদের বয়সের অনুপাত হবে, তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে কি আমরা 20 থেকে অবশ্যই বেশি নিতে হবে, অর্থাৎ আরিফের বয়স অবশ্যই 20 থেকে বেশি হবে। এখন সাথে সাথে আমরা যদি 3 মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা আমরা পাবো 21। আবার আমরা যদি 7 এর সাথে যদি আমরা 4 মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা আমরা পাবো কত, আমরা পাবো 28। এখন দেখো 7 এর সাথে যদি আমরা 3 মাল্টিপ্লিকেশন করি এটা যদি 21 হয়, আবার ঠিক একইভাবে যদি আমরা 5 এর সাথে যদি 3 মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা হবে কত, 15। আবার 5 এর সাথে যদি আমরা 4 মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা হবে কত, 20। তাহলে মূলত আমরা দুটো অনুপাত পাইলাম, এখানে পেলাম 21 আর এখানে পেলাম 15। কিন্তু 21 এবং 50 এটার অনুপাত কখনো কি হয় না, কখনো 7:5 হওয়া পসিবল না। কিন্তু আমরা যদি এর পর অনুপাত যেটা আছে 28:20 এই অনুপাতটা নিই, তখন আমরা এটাকে যদি সরলীকরণ করি বা সিম্পলিফাই করি তখন এখান থেকে আমরা পাবো 7:5, রাইট? অর্থাৎ আমরা যদি 28 এবং 20 কে যদি আমরা 4 দ্বারা ডিভাইড করি তাহলে এটা হবে কত, 7, আর এটা হয়ে যাবে কত, 20। তার মানে আমরা বলতে পারি যে কি
8 বছর পরে আরিফ এবং আকিবের বয়সের অনুপাত হবে কত? 7:5, রাইট? এখানে বলা হয়েছে 3 একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তো এই টাইপের অঙ্ক অনেক সময় হয় যে দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি পাবে বা 3 গুণ বৃদ্ধি পাবে। এই টাইপের যদি কোশ্চেন করা হয় তাহলে আমরা এটা কিভাবে করব? দেখো, আমরা এটা চাইলে অনেকভাবে করতে পারি, তবে আমি এখানে সহজ যে নিয়মটা মনে হয় সেটা তোমরা এভাবে করতে পারো যে যদি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ফর এক্সাম্পল 1 একক আছে, আচ্ছা এটা হচ্ছে কি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যের বর্তমান 1 একক। যদি এটা 1 একক হয় তাহলে এটা যদি এটার কি হবে? ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 1 স্কয়ার। 1 স্কয়ার মানে কত? 1। তার মানে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি 1 একক হয় তাহলে এর ক্ষেত্রফল হবে কত? এর ক্ষেত্রফল হবে 1, রাইট? আচ্ছা, এখন বলা হচ্ছে দৈর্ঘ্য দ্বিগুণ করলে, দৈর্ঘ্য যদি দ্বিগুণ করে তার মানে হচ্ছে কি আগে ছিল 1, এখন হচ্ছে দ্বিগুণ। দ্বিগুণ করলে কত? 2 × 1 = 2। তার মানে এখন দৈর্ঘ্য হয়ে গেছে কত? 2। তো দৈর্ঘ্য যদি 2 হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে? অবশ্যই 4 হবে। 2 স্কয়ার মিন্স কত? 4। তাহলে দেখো, এখন দৈর্ঘ্য দ্বিগুণ হওয়ার কারণে আমাদের ক্ষেত্রফলটা কত হচ্ছে? 4। আর আগে ছিল ক্ষেত্রফল কত? আগে ছিল ক্ষেত্রফল 1। এখন দেখো আমাদের এখানে বলছে কি কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে বৃদ্ধি কত পাচ্ছে দেখো, এখন হচ্ছে 4, আগে ছিল 1, তার মানে এখন বর্তমানে বৃদ্ধি হয়েছে কত? 3। তার মানে আমরা বলতে পারি এর ক্ষেত্রফল 3 গুণ বৃদ্ধি পাবে। তার মানে আমাদের আনসারটা হবে খ। এখন যদি আমি বলি যে কি দৈর্ঘ্য দ্বিগুণ না হয়ে যদি বলা হয় যে দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি পায় তাহলে কি হবে? দেখো সেম ওয়েতে আমরা দৈর্ঘ্য 3 গুণ হলেও আমরা সে একইভাবে এটা করতে পারি যে আগে ধরলাম আমরা এর দৈর্ঘ্য ছিল 1 একক, তো এখন যদি 3 গুণ বৃদ্ধি পায় তাহলে এটা হয়ে যাবে কত? 3, তাই তো? 3 × 1 = কত? 3। তার মানে আগে ছিল দৈর্ঘ্য 1 একক, এখন হয়ে গেছে 3 একক। তাহলে আগে যখন 1 একক ছিল তাহলে তার ক্ষেত্রফল ছিল 1 বর্গ একক। আর এখন যখন দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি পেয়ে 3 একক হয়েছে তখন এর ক্ষেত্রফল কত হবে? 3 স্কয়ার। তো 3 স্কয়ার মানে কত? 3 স্কয়ার মানে হচ্ছে 9। তার মানে আগে ছিল এর ক্ষেত্রফল 1 বর্গ একক, আর এখন 3 গুণ বৃদ্ধি পাওয়ার পর এর ক্ষেত্রফল হলো 9 একক। তাহলে বৃদ্ধি কত পাইছে? 9 বিয়োগ 1 সমান কত? 8। তার মানে এর দৈর্ঘ্য 8 গুণ বৃদ্ধি পেয়েছে। দেখো এভাবে আমরা ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য বৃদ্ধির যে সম্পর্কটা দেওয়া থাকে এই সম্পর্ক থেকে আমরা এভাবে এদের উত্তরগুলো কি করতে পারি? ফাইন্ড আউট করতে পারি, রাইট? x/y = 7:5 এবং y/z = 5:7 হলে x এবং z কত সেটা বের করতে বলছে। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটার মাধ্যমে আমি তোমাদেরকে অনেক কিছু শেখানোর চেষ্টা করব। দেখো এখানে আমরা x/y/z এই তিনটা আগে আমরা নিব, এই তিনটা অনুপাত আগে আমরা নিব। তো সেখানে x এর সাথে y এর একটা সম্পর্ক দেওয়া আছে, আবার y এর সাথে z এর একটা সম্পর্ক দেওয়া আছে। তো এই সম্পর্ক থেকে আমরা এখানে x y z এর একটা সরল অনুপাত বের করব। আগে দেখি x এর অনুপাত এখানে দেওয়া আছে কত? 7, আর y এর অনুপাত দেওয়া আছে আমাদের 5। এরপর আবার y এর অনুপাত এখানে যদি 5 হয় তখন সেই ক্ষেত্রে z এর অনুপাত দেওয়া আছে 7। তো এখন দেখো y হচ্ছে কি আমাদের এখানে x এবং z দুইটার মধ্যে সম্পর্ক সম্পর্কের মধ্যে আছে। তো এই ক্ষেত্রে আমরা x এবং z এরও এখান থেকে একটা সম্পর্ক বের করতে পারি। এটার জন্য আমরা যেটা করব, দেখো এখানে যেহেতু y এর এখানেও আছে 5, এখানেও আছে 5, তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে এই 5টা যদি এই পাশে z এর এখানে বসাই দিই, আবার এখানে y এর যে 5 আছে এটা যদি আমরা এখানে বসিয়ে দিই, বসিয়ে দেওয়ার পর যদি আমরা এটাকে মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা এখানে কত পাবো? 35 আর এখানে 5 × 5 এটা হবে 25 এটা হচ্ছে কত? এটা হবে 35, রাইট? তার মানে আমরা যদি x y z তিনটাকে যদি একটা সম্পর্ক নিয়ে আসতে চাই তখন ওদের সম্পর্কটা হবে 35, 25 এবং 35। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে কি x এর আর এটা হচ্ছে কিসের? z এর। তাহলে আমরা বলতে পারি x/z কত? 35/35, রাইট? এখানে দেখো কত দেওয়া আছে 35/35, তাহলে আমাদের আনসারটা হবে এটা। আবার যদি x y z এর যদি সম্পর্ক দেখাইতে বলে যে x y z কত হবে, তখন আমরা এখন যদি আমরা এটাকে সরলীকরণ করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 7:5:7। তার মানে x/y/z এই তিনটার মধ্যে সম্পর্ক হচ্ছে কি 7:5:7। এইভাবে যদি কোশ্চেন দেওয়া থাকে কোনো সম্পর্ক আমাদেরকে দেখাইতে বলে, যেখানে আমাদেরকে মাঝখানে একটা যেটা দেওয়া আছে এটার সাথে প্রথম একটা সম্পর্ক এবং এটার সাথে তার সাথে একটা সম্পর্ক দেওয়া থাকলে আমরা এইভাবে
তিনটার সম্পর্ক একসাথে করে আমরা এক্স জেড অথবা ওয়াই জেড অথবা এক্স ওয়াই এভাবে বের করতে পারি, অথবা যদি এক্স ওয়াই জেড তিনটা বের করতে বলে আমরা তিনটা এভাবে বের করতে পারবো। এখন দেখো 5-এ বলা হয়েছে বিএসসি ক্রমিক সমানুপাতিক। তো যেমনটি আমরা বলেছিলাম বিএসসি যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে এখানে কি হবে, বি ইজ টু এ ইকুয়ালস টু হবে কত, এ ইজ টু সি, রাইট। তো এখন আমরা যদি এটাকে ভগ্নাংশ আকারে লিখি তখন আমরা লিখতে পারবো বি ওভার এ ইকুয়ালস টু এ ওভার সি। এখন আমরা এটাকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা এখানে কি পাবো, এখানে পাবো এ স্কয়ার ইকুয়ালস টু বিসি, রাইট। তাহলে আমাদের এখানে দেখো 1 নাম্বার এ স্কয়ার ইকুয়াল টু বিসি যেটা দেওয়া আছে এটা সঠিক। এরপর দেখো আমরা 2 নাম্বারটা একটু যাচাই করব। 2 নাম্বার এখানে বি ওভার এ ইকুয়ালস টু সি ওভার এ, দেখো আমরা এখানে পাইছি বি ওভার এ ইকুয়ালস টু সি ওভার এ, বাট এখানে সি ওভার এ নাই, কিন্তু এখানে কিন্তু এ ওভার সি আছে, তার মানে এই সম্পর্কটা আসলে সঠিক নয়, এটা আমরা নিতে পারবো না। একটা যদি মাঝখানে ক্যান্সেল হয়ে যায় তাহলে আর সম্পর্ক অপশন থাকে 1 আর 3, তাহলে 1 আর 3 যেটা আছে ওইটা হবে কি আমাদের আসলে আনসার। তার মানে এটা হচ্ছে কি 1 এবং 3 যেটা গতে আছে এটা হচ্ছে আমাদের আনসার। তারপর আমরা 3 নাম্বার অপশনটা চেক করে দেখতে পারি যেটা ঠিক আছে কিনা। এটার জন্য আমরা যেটা করব, দেখো এখানে যেহেতু উপরে এ আছে, তো এক্ষেত্রে এটাকে যদি আমরা রেসিপ্রোকাল করি সম্পর্কটাকে, তখন আমরা এটাকে উপরে এ নিচে বি ইকুয়ালস টু আর এখানে সি আর এখানে এ, এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখন যদি আমরা যেহেতু এখানে এ প্লাস বি আর নিচে আছে এ মাইনাস বি, তার মানে এটাকে যদি আমরা যোজন বিয়োজন বা কম্পোনেন্ট এবং ডিভিডেন্ড করি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস এ মাইনাস। যেহেতু আমরা আগে যোজন করব তাহলে প্রথমে যোগ দিয়ে উপরেরটার সাথে নিচেরটা লিখে দিব, আর বিয়োগ দিবা আবার ঠিক একইভাবে উপরের সাথে নিচেরটা লিখে দিব। তো আমরা সেম কাজটা এই পাশেও করব, এখানে আগে সি, এখানে নিচে সি লিখবো, তারপরে যোগ দিয়ে নিচেরটা লিখে দিব, আর এরপর মাইনাস দিয়ে আবার নিচেরটা লিখে দিব। তাহলে দেখো এখানে পাইছে কত, এ প্লাস বি, নিচে আছে এ মাইনাস বি, দেখো এখানেও আছে এ প্লাস বি এ মাইনাস বি, আর এদিকে দেখো আছে সি প্লাস এ আর নিচে আছে সি মাইনাস এ, এখানেও আছে সি প্লাস এ নিচে সি মাইনাস এ আছে, তার মানে আমাদের এই সম্পর্কটা আসলে সঠিক। এরপর দেখো এখানে 6তে বলা হয়েছে এক্স ওয়াই ইকুয়ালস টু 2:1 এবং ওয়াই জেড ইজ ইকুয়াল টু 2:1 হলে এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতিক, অর্থাৎ আমরা এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমরা চেক করে দেখব। তো আমাদের এখানে যে সম্পর্কটা দেওয়া আছে এই সম্পর্কের মধ্যে বলছে কি এক্স ওয়াই এবং কি দেওয়া আছে, জেড দেওয়া আছে। তো এক্স ওয়াই জেড যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে অবশ্যই এদের মধ্যে সম্পর্ক কি হবে, এদের মধ্যে সম্পর্ক হবে এক্স ইজ টু ওয়াই ইকুয়ালস টু ওয়াই ইজ টু জেড। যদি এক্স ওয়াই জেড এর মধ্যে যদি এই ধরনের এইরকম একটা সম্পর্ক আমরা নিয়ে আসতে পারি বা আসে, তখন এটাকে আমরা বলবো ক্রমিক সমানুপাতিক। তো এখন এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি এক্স ওভার ওয়াই ইকুয়ালস টু ওয়াই ওভার জেড, রাইট। অর্থাৎ এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে এভাবে লিখতে পারি। তাহলে এক্স এবং ওয়াই, এখানে এক্স এর এক্স ওয়াই কত, এক্স ওভার ওয়াই কিন্তু দেওয়া আছে 2/1, তার মানে এক্স ওয়াই এর বদলে আমরা লিখতে পারবো কত, 2/1, রাইট। আবার এখানে ওয়াই ওভার জেড যেটা এখানে পাচ্ছি ওয়াই ওভার জেড, এটা করে দেওয়া আছে 2/1, তো এটা হচ্ছে কত আবার 2/1, তার মানে হচ্ছে কি এক্স ওয়াই জেড এর মান হচ্ছে 2/1, আবার ওয়াই ওভার জেড এটার মান 2/1, তাহলে আমরা বলতে পারি অবশ্যই এক্স ওয়াই ইকুয়ালস টু ওয়াই জেড, অর্থাৎ এটা সমান। যদি এই দুটো সমান হয় তাহলে ওদের মধ্যে সম্পর্কটা হবে এরকম। যদি সম্পর্কটা এরকম হয় তখন আমরা বলতে পারি কি ও এক্স ওয়াই জেড তিনটা কি ক্রমিক সমানুপাতিক, তার মানে এখানে 1 নাম্বার যে অপশনটা দেওয়া আছে এটা সঠিক। এরপরে 2 নাম্বার অপশনে দিছে এক্স ইজ টু জেড ইজ টু এক্স ইকুয়ালস টু 1/4, তার মানে এবার আমরা জেড এবং এক্স এর অনুপাত নিব। এই জন্য আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কি আমরা তিনটা অনুপাতকে সরলীকরণ করব। আমরা যদি এখানে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড লিখি, যেখানে এক্স ওয়াই দেওয়া আছে কত 2:1 আর ওয়াই জেড দেওয়া আছে 2:1। এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কি এক্স ওয়াই জেড এর তিনটাকে একটা সরল অনুপাতে নিয়ে আসবো। এখানে যে নেওয়ার জন্য যেহেতু এখানে মাঝখানে আমাদের এক্স এবং জেড এর সাথে ওয়াই সম্পর্ক তৈরি করছে, তো সেই ক্ষেত্রে আমরা ওয়াই এর অনুপাতটাকে আগে সমান করব। তো এখানে ওয়াই এর অনুপাত আছে 1 আর এখানে আছে 2, তো সেই ক্ষেত্রে এটাকে আমরা 2 করতে পারি। তো 1 কে যদি আমরা 2 করতে চাই তাহলে কি করতে হবে, 1 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করতে হবে, রাইট। আর ঠিক একইভাবে এই 2টা এই এক্স এর সাথে মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে এক্স এর এখান থেকে আমরা পাবো কত 4 আর এখানে ওয়াই এর এখানে পাবো আমরা কত 2। তাহলে দেখো এখানে ওয়াই এর ভ্যালু পাইছে, রেশিও পাইছে আমরা কত 2 আর নিচে আছে 2, তার মানে এখানে ওয়াই এর রেশিও দুইটা মিল। তো এখন জেড এর রেশিও কি হবে, জেড তো এখানে 1 ই আছে, রাইট। তাহলে আমরা লিখতে পারি এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড, এই তিনটার মধ্যে সরল অনুপাত হবে 4:2:1, রাইট।
তো এখন আমাকে এখানে নিতে বলছে কি z is to x, তো আমি আগে z লিখবো তারপরে, তো এই ক্ষেত্রে আগে আমি z লিখবো তারপরে লিখবো আমরা x। তো z কত পাইছি আমরা z পাইছি 1, রাইট, এই যে এটা তো z। এরপর আমরা x পাইছি 4, তার মানে আমরা লিখতে পারি z is to x equals to 1 is to 4, তার মানে আমাদের 2 নম্বর অপশনটা সঠিক। এরপর 3 নম্বরে যেটা দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু y স্কয়ার প্লাস zx ইকুয়ালস টু 4yz। তো এখন 3 নম্বর অপশনটা যদি আমরা চেক করতে চাই তাহলে আমরা এখানে এই যে আমাদের এখানে যে ক্রমিক সমানুপাতিকের যে সম্পর্কটা দেওয়া আছে এই সম্পর্ক থেকে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y স্কয়ার ইকুয়ালস টু xz, রাইট, xz। এটা আমরা কোথা থেকে xz, এটা আমরা এই সম্পর্কটা থেকে লিখতে পারি, অর্থাৎ ক্রমিক সমানুপাতিকের সম্পর্কটা থেকে। তো এখন আমাদের এখানে আবার y স্কয়ারের সাথে zx প্লাস করছে, তো এখন সেক্ষেত্রে আমরা এখানে দুই পাশে আমরা z এবং x টা কি করব যোগ করে দিব, এখানে y এর সাথে আমরা কি করব zx যোগ করব। ঠিক একইভাবে এখানে আমরা x z এর সাথে কি করব zx যুক্ত করে দিব। তো যুক্ত করে দেওয়ার পর এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে এটা আমরা হুবহু এখানে পাইছি, কিন্তু রাইট হ্যান্ড সাইডে এখানে আমাদেরকে দেওয়া আছে 4yz। এখন আমাদেরকে দেখতে হবে এটা থেকে কি আমরা আসলে 4yz বের করতে পারি কিনা। তো এই জন্য আমরা এখানে এই দুইটাকে যদি আমরা অ্যাড করি আসলে আমরা এখান থেকে পাবো 2xz, রাইট। তো এখানে দেওয়া আছে 4y আবার z, তো এখানে আমরা zটা পাইছি, এটা নিয়ে সমস্যা না, কিন্তু আমরা কি আসলে 2x যেটা আছে এটাকে কি আমরা আসলে 4y বানানো পসিবল কিনা। তো এখানে 2 এর জায়গায় আমরা 2 লিখে দিলাম, আর x এর পরিবর্তে আমরা লিখতে পারি কি x এর পরিবর্তে আমরা লিখতে পারি 2y, এরপর z এর জায়গায় z রয়ে গেছে। এখন x এর পরিবর্তে আমরা 2y এটা কিভাবে লিখতে পারি, দেখো আমরা যদি x এবং y এর যে সম্পর্ক ওটা যদি আমরা বের করি x is to y, সেটা x is to y এখানে ওরা দেওয়া আছে 2 is to 1, রাইট। তার মানে x এর ভ্যালু এবং y এর ভ্যালু অনুপাত, x এর অনুপাত এবং y এর অনুপাত দেওয়া আছে 2 is to 1। তো এখানে আমরা যদি এটার সম্পর্কটা দেখি x ওভার y, অর্থাৎ এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে আমরা লিখতে পারবো x ওভার y ইকুয়ালস টু 2 ওভার 1। তো এখন এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে x ইকুয়াল টু আমরা লিখতে পারবো কত 2y, রাইট। তার মানে x এর পরিবর্তে আমরা আসলে 2y টা লিখতে পারি। তো x এর পরিবর্তে যদি আমরা 2y লিখি তাহলে আমরা এটাকে যদি মাল্টিপ্লিকেশন করি আমরা এখান থেকে পাবো 4yz। তার মানে আমরা এখানে যে 4yz যেটা দেওয়া আছে এটাও আসলে সঠিক, তার মানে এখানে অপশন 1 2 3 তিনটাই সঠিক। তো এখানে দেখো সাথে আমাদেরকে a ওভার x এর একটা মান দেওয়া আছে, তো ওখান থেকে আমাদেরকে দেখাইতে বলছে এটা সমান সমান কত, এটা সমান সমান কত বের করতে বলছে। তো এখানে দেখো এইটা বের করার জন্য আমরা আগে এটার দিকে দেখব এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে a প্লাস x আর নিচে দেওয়া আছে a মাইনাস x। তার মানে আমরা এটার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি করছে এই রাশিটাকে আসলে যোজন বিয়োজন করছে, এটাকে যদি যোজন বিয়োজন করে তাহলে আমরা এখানে a প্লাস x পাবো আর নিচে পাবো a মাইনাস x। আমরা জানি যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে যে কি উপরে আমরা লিখব লব, লবের সাথে হরটা আমরা যোগ করব আর নিচে লব এর সাথে আমরা হরটা কি করব বিয়োগ করব, এটা হচ্ছে কি যোজন বিয়োজন করার নিয়ম। তো এখানে তাহলে এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে আমরা কি পাবো, দেখো উপরে পাবো a প্লাস x, নিচে পাবো আমরা a মাইনাস x, যেটা দেখতে হুবহু এটার মতো। তো এখানে যদি আমরা লেফট হ্যান্ড সাইডকে যোজন বিয়োজন করি ঠিক একইভাবে আমরা রাইট হ্যান্ড সাইডকেও যোজন বিয়োজন করতে হবে। তো রাইট হ্যান্ড সাইডকে যদি আমরা যোজন বিয়োজন করি সেক্ষেত্রে আমরা আগে লবে যেটা আছে এটা হুবহু উপরে নিচে বসিয়ে দিব, এরপর আমরা প্লাস দিয়ে হরে যেটা আছে হরটা বসাবো 2m n আর এবার নিচে মাইনাস দিয়ে লিখবো 2mn। তো দেখো এটার দিকে যদি আমরা তাকাই এটা কিসের মতো মনে হচ্ছে, এটা মনে হচ্ছে না a প্লাস b হোল স্কয়ার আর নিচেরটা হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তো সেই ক্ষেত্রে এটাকে যদি আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র অনুযায়ী লিখি তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো m প্লাস n হোল স্কয়ার আর নিচেরটাকে আমরা লিখতে পারবো m মাইনাস n হোল স্কয়ার, রাইট। তো এখন দেখো এদিকে আবার উভয় পাশে কি দেওয়া আছে স্কয়ার রুট দেওয়া আছে, তো আমরা এটাকে স্কয়ার রুট করলাম এটাকে স্কয়ার রুট করলাম, তাহলে এটাকে অবশ্যই স্কয়ার রুট করতে হবে। তো এখন এখানে স্কয়ার এবং রুটে ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখান থেকে থাকবে আর কত m প্লাস n আর নিচে থাকবে আমাদের m মাইনাস n, অর্থাৎ এই যে আমাদেরকে এটার মান কত বের করতে বলছে সেটার মান আমরা কত পাচ্ছি m প্লাস n, নিচে পাচ্ছি m মাইনাস n। তাহলে এটা আমাদের এখানে মিল আছে কোথায়, এখানে খ তে, রাইট। তাহলে এটা খ হচ্ছে আমাদের সঠিক উত্তর।
এরপরে দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, বলা হচ্ছে একটি ত্রিভুজের পরিসীমা 36 সেন্টিমিটার এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত এটা হলে আমাদেরকে 8 এবং 9 এ বলা হয়েছে, যেখানে 8 এ বলা হয়েছে ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত। তো দেখো এই টাইপের অনেকগুলো ম্যাথ এই বইতে এবং এক্সাম্পলে দেওয়া আছে, যেখানে দেখো এক্সাম্পল 13 নম্বরে যেটা দেওয়া আছে এবং অনুশীলনীতে 11, 12, 13, 15, 16, 23 এবং 25 অনেকগুলো অঙ্ক এই টাইপের দেওয়া আছে। তো এই টাইপের অঙ্কগুলো আসলে অনেক শর্টকাট যদি আমরা করতে চাই, তবে এক্ষেত্রে তোমাদের বইয়ে দেখো 219 নাম্বার পেজে একটা নিয়ম দেওয়া আছে, যেখানে নিয়মটা আমি এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি। যেখানে আমরা মোট জিনিস থেকে যদি নির্দিষ্ট অনুপাতের অংশ বের করতে চাই, তাহলে আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে কি, আমরা যে মোট জিনিস আছে ওই মোট জিনিসটার কে এর দিয়ে আমরা এখানে লিখবো নির্দিষ্ট অনুপাত, অর্থাৎ আমরা যে অনুপাতটার মান বের করতে চাচ্ছি ওই অনুপাতটা আমরা এখানে লিখবো, আর নিচে দিব আমরা কি মোট অনুপাত, অর্থাৎ এখানে যতগুলো অনুপাত থাকবে ওই অনুপাতগুলোর যোগফল। এটার ক্ষেত্রে যেহেতু আমাদের বৃহত্তম অনুপাতটির মান বের করতে বলছে, বৃহত্তম অনুপাত কত 5, তাহলে এইটার অনুযায়ী আমরা যদি বৃহত্তম অনুপাতটির বাহুর দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে আমরা এটা পাবো কত 36 এর। তো আমরা জানি এর মানে কি, এর মানে হচ্ছে আসলে এটা মাল্টিপ্লিকেশনের মতো কাজ করে। আর নির্দিষ্ট অনুপাত এখানে কত, যেহেতু আমরা 5 বের করতেছি, 5 এর অংশ বের করতেছি, তাহলে এখানে উপরে নির্দিষ্ট অনুপাত হবে 5 আর নিচে মোট অনুপাত হবে কত 3 + 4 7 7 + 5, এটা হবে কত 12। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে আমরা পাবো 36 কে 12 দ্বারা ডিভাইড করলে এটা হবে 3 এবং 3 মাল্টিপ্লিকেশন 5 এটা হবে 15। তার মানে আসলে এখানে ত্রিভুজটি বৃহত্তম বাহুর দৈর্ঘ্য হবে কত 15 সেন্টিমিটার। এটা আছে আমাদের ঘতে, রাইট। এরপর এখানে 9 বলা হয়েছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। আমাদেরকে এবার ক্ষেত্রফল বের করতে হচ্ছে। তো এখানে যেহেতু অনুপাত তিনটা আলাদা, তো সেক্ষেত্রে অবশ্যই ত্রিভুজটি হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজের কোনো বাহু সমান নয়। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি এর ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমরা জানি এর ক্ষেত্রফল বের করার সূত্রটি হচ্ছে কি s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, এটার উপর আবার কি হবে s স্কয়ার হবে। যেখানে s হচ্ছে কি ত্রিভুজটির অর্ধ পরিসীমা, অর্থাৎ পরিসীমার অর্ধেক। তো এখানে পরিসীমা কত দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে 36, পরিসীমা বা প্যারামিটার দেওয়া আছে 36, তো 36 এর অর্ধেক কত হবে 18। আর এরপর আমাদের আবার এ বি সি এগুলো বের করতে হবে। এ বি সি হচ্ছে ও ত্রিভুজটির তিনটা বাহুর দৈর্ঘ্য। তো আমরা এটা তিনটা বাহুর দৈর্ঘ্যের মধ্যে একটা বাহুর দৈর্ঘ্য অলরেডি আমরা বের করে ফেলেছি, যেটা হচ্ছে 15 সেন্টিমিটার। এরপর আমরা 3 এবং 4 অনুপাতের অংশগুলো বের করব। এক্ষেত্রে আমরা 36 মাল্টিপ্লিকেশন দিয়ে যদি 4 এর অনুপাতটা বের করতে চাই, তাহলে এটা হবে 4 ওভার 12, তাহলে এটার সাথে ডিভাইড করলে এটা হবে 3 মাল্টিপ্লিকেশন 4, এটা হবে 12 সেন্টিমিটার, রাইট। এরপর যেটা 3 দেওয়া আছে, এটা কত হবে দেখো, এটাকে এটা দ্বারা ডিভাইড করলে এটা 3 সাথে 3 মাল্টিপ্লিকেশন করলে এটা হবে 9। তার মানে আমরা যে ত্রিভুজটি তিনটা বাহুর দৈর্ঘ্য হবে 15 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 9 সেন্টিমিটার। এখন আমরা এখানে যদি s এবং a b c এর মানগুলো বসিয়ে এটা হিসাব করি, তাহলে আমরা এখান থেকে কত পাবো দেখো, এখানে আছে 18, এখানে লিখবো 18 মাইনাস 15, 18 মাইনাস 12, 18 মাইনাস 9। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখান থেকে পাবো স্কয়ার রুট অফ 2916, এটার মান হচ্ছে কত, এটা হচ্ছে 54 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের এখানে 54 বর্গ সেন্টিমিটার আছে কিনা, আছে। তো দেখো এখানে খ তে 54 দেওয়া আছে, তাহলে আমাদের आंसर সঠিক উত্তর হবে কত, খ। তো এখানে 10 এ দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। এখানে দেওয়া আছে ঘন সেন্টিমিটার আর এখানে আছে ডেসিগ্রাম। কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত ভাগ। দেখো এখানে কাঠের ওজন সমায়তন পানির ওজন, কাঠের ওজন কত, কাঠের ওজন হচ্ছে 60 ডেসিগ্রাম। তো কাঠের ওজন যদি 60 ডেসিগ্রাম হয়, তাহলে আমাদেরকে সমায়তন পানির ওজন কত সেটা বের করতে হবে এবং ওটাকে তাদের শতকরায় প্রকাশ করতে বলছে। তো আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত, 1 গ্রাম। তো আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে কি 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন যদি 1 গ্রাম হয়, তাহলে আমরা এটাকে 1 গ্রাম সমান সমান কত লিখতে পারি, 10 ডেসিগ্রাম, রাইট।
এখন আমাদেরকে বলছে কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত ভাগ। তার মানে এখানে প্রথমে কাঠের ওজন বলছে, তারপরে বলছে পানির ওজন, এরপর হচ্ছে শতকরা। তো কাঠের ওজন কত? কাঠের ওজন হচ্ছে কি 7 ডেসিগ্রাম। আবার আমাদের সমায়তন পানির ওজন কত? সমায়তন পানির ওজন হচ্ছে কত? 10 ডেসিগ্রাম। তাহলে আমরা লিখতে পারি 7/10 মাল্টিপ্লিকেশন কত? 100। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে কত কত পাবো আমরা? 17%, রাইট? তাহলে আমাদের আনসারটা হবে কত? 17%। তো তোমরা যদি অঙ্কটা সাজিয়ে করতে চাও, আমি তোমাদেরকে অঙ্কটা একটু সাজিয়ে নিচে লিখে দিচ্ছি পুরো অঙ্কটা। এখানে 11তে বলা হয়েছে ক খ ঘ এর মধ্যে 300 টাকা এমন ভাবে ভাগ করে দাও যেন ক এবং খ এর অংশের একটা অনুপাত দিছে, এবং খ এবং গ এর অংশের একটা অনুপাত দিছে, এবং ঘ এবং ঘ এর আরেকটা অনুপাত দিছে। তাহলে এখন দেখো এখানে যে 300 টাকা দিছে এই টাকাটা হচ্ছে কি মোট মোট টাকা, তাই তো? আর এখানে যে সম্পর্কগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে দুটো দুটো করে সম্পর্ক দেওয়া আছে। কর সাথে খ দিছে, আবার খর সাথে গ দিছে, আবার এই ঘর সাথে আবার দিছে ঘ এর। এই ক্ষেত্রে আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে কি ওই ক খ গ এবং ঘ এই তিনটার অনুপাতকে সরল অনুপাতে নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। সরল অনুপাতে নিয়ে যাওয়ার পর এরপরে আমরা এই যে মোট জিনিসটা দেওয়া আছে এই মোট জিনিসটা থেকে প্রত্যেকটা অনুপাতের অংশ বা টাকা আমরা এখান থেকে আলাদা আলাদা করে কি করতে পারি? বের করতে পারি। এখন দেখো আমরা সরল অনুপাতটা আমরা কিভাবে করতে পারি। তো এখানে আমরা অবশ্যই ক ইসটু খ ইসটু গ ইসটু ঘ এদের অনুপাতগুলো যেভাবে আলাদা আলাদা ভাবে দেওয়া আছে এটা আমরা আগে লিখবো। তাহলে ক এবং খ এর দেওয়া আছে 2 কত 3, আবার খ এবং ঘ এর দেওয়া আছে 1:2 আকারে, এরপরটা দেওয়া আছে কত 3:2, রাইট? এখন এটাকে সরল অনুপাতে যদি আমরা করতে চাই, তো যেহেতু কর সাথে খ রিলেশন দেওয়া আছে এবং খর সাথে আবার গ রিলেশন দেওয়া আছে, তো আমরা যদি এই দিক থেকে এই দিকে আগাইতে চাই তাহলে আমরা খ রিলেশনটাকে ব্যবহার করে আমরা ক এবং ঘ এর রিলেশনটা বের করব। তো এই ক্ষেত্রে যেহেতু খ এখানে 3 আর এখানে 1 দেওয়া আছে, তো এখানে যদি আমরা খ রিলেশনটাকে যদি আমরা সেম অনুপাতে নিয়ে আসতে পারি তাহলে ক খ এবং গ এর মধ্যে একটা সম্পর্ক সরল অনুপাত তৈরি হবে। তো এখানে খ তে এখানে দেওয়া আছে 3, তো আমরা এই 1টাকে আমরা 3 বানাতে পারি। তো 1টাকে 3 বানানোর জন্য যদি আমরা 1 এর সাথে যদি 3 মাল্টিপ্লিকেশন করি তাহলে এই অনুপাতটা কত হয়ে যাবে? এখান থেকে আমরা অনুপাতটা পাবো কত 3। তাহলে এটাও আছে কত 3, এটা হয়ে যাবে কত 3। তো অনুপাতের নিয়ম অনুযায়ী আমরা যদি এটার সাথে 3 মাল্টিপ্লিকেশন করি তাহলে অবশ্যই এটার সাথে আমাদেরকে কি করতে হবে? 3 মাল্টিপ্লিকেশন করতে হবে। তো এখানে আমরা কত পাবো? এটা হয়ে যাবে তখন 6, রাইট? তাহলে ক খ এবং গ এর এখানে একটা আমরা কি পেলাম? এখানে একটা আমরা সম্পর্ক পেলাম। এখন দেখো আবার গ এর সাথে ঘ এর একটা সম্পর্ক আছে। এখন আমরা ক খ এবং ঘ এই তিনটাকে যদি আবার সরল অনুপাতে নিয়ে আসতে চাই তাহলে এখানে আমরা যেটা করতে পারি, দেখো এখানে আছে 6, তো এইটাকে যদি আমরা 6 বানাই তাহলে এখানে খ গ এবং ঘ এর মধ্যে আরেকটা সরল অনুপাত তৈরি হবে। তো এই 3টাকে যদি আমরা 6 বানাইতে হয় তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? 3 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করতে হবে। তো 2টা আবার এখানে যে 2 আছে এটার সাথে মাল্টিপ্লিকেশন করতে হবে। এটা হচ্ছে কি আমাদের অনুপাতের নিয়ম। তো এটার সাথে যদি আমরা 2 মাল্টিপ্লিকেশন করি এটা হয়ে যাবে 6 আর এটা হয়ে যাবে কত 4। তাহলে আলটিমেটলি আমরা এখানে ক খ গ সবগুলোর অনুপাত সরল অনুপাত কি পেলাম? এখানে আছে আমাদের 2 2 2 এর জায়গায় থাকবে, এটা হয়ে যাবে, এটা পাচ্ছি আমরা কত 3, এরপর অনুপাতটা হচ্ছে 6, এরপর অনুপাতটা হচ্ছে কত 4। এটা হচ্ছে কি ক খ গ এর সরল অনুপাত। এই অনুপাতটা থেকে আসলে আমরা চাইলে যে কোনো দুটো অনুপাতের সম্পর্ক লিখতে পারি, বাট আমাদের কাজটা কিন্তু সেটা না। আমাদের এখানে যে কাজটা আমাদেরকে করতে বলছে সেটা হচ্ছে যে কি তাদেরকে আমরা কি করব, এখানে 300 টাকা আমাদেরকে ভাগ করে দিতে বলছে ক খ গ এর মধ্যে। তো 300 টাকা ভাগ করে দেওয়ার আমি আমি যেটা বলেছিলাম যে আমাদেরকে মোট যেটা আছে মোটটা লেখার পর এখানে এর দিব, এর দিয়ে আমরা এখানে যেহেতু করটা বাইর করব তাহলে কর অংশ আমরা এখন কি করব? কর অংশটা বাইর করব। কর অংশটা বাইর করার জন্য এখানে মোট দিব, এর দিয়ে কর অনুপাতটা লিখব। কর কোন অনুপাতটা লিখবো? অবশ্যই তার কয়ের সরল অনুপাতটা লিখবো। তো সরল অনুপাত কত পাইছি আমরা 2, আর নিচে লিখবো সবগুলো অনুপাতের যোগফল। তাহলে 2 এর সাথে 3 মাল্টিপ্লিকেশন প্লাস করলে 5 5 প্লাস 6 এটা হবে 11 11 প্লাস 4 এটা হবে 15।
তার মানে এখানে পাবো আমরা কত 15, এটা হচ্ছে কি মোট অনুপাত। তাহলে আমরা এখান থেকে ক্ষয়ের অনুপাতটা কত পাবো, দুটোকে ডিভাইড করলে তাহলে এখানে পাবো 20, 20 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করলে এটা হবে কত 40। তাহলে ক্ষয়ের টাকা কত 40 টাকা, রাইট। ঠিক একইভাবে যদি আমরা ক্ষয়ের অংশটা বের করি, একই নিয়ম আমরা এখানে অর্থাৎ গয়ের টাকা হচ্ছে এটি। এখন আমরা যদি এগুলো সবগুলো যোগ করি অবশ্যই সবগুলো কত হতে হবে 300 হতে হবে। যদি 300 না হয় তার মানে আমাদের আসলে অঙ্কটার মধ্যে কোথাও না কোথাও ভুল হয়েছে। তো এভাবে আমরা আমাদের অঙ্কটা করার পর এটাকে কি করতে পারি, কারেকশন করতে পারি, রাইট। দেখো এখানে আমি যেমনটা বলেছিলাম এখানে 12 নম্বরের যে অঙ্কটা দেওয়া আছে ঠিক একই আগের অঙ্কগুলোর মতো, এখানে মোট জিনিসটা দেওয়া আছে, এরপর ওদের অনুপাত দেওয়া আছে, কে কয়টি মাস পেলে এটা বের করতে বলছে, সিমিলার। তবে এক্ষেত্রে এখানে যে অনুপাতটা দেওয়া আছে এটা কিসে দেওয়া আছে, এটা দেওয়া আছে আমাদের ভগ্নাংশে। তো ভগ্নাংশে দেওয়া থাকলো এটাকে আমরা কি করতে পারি, ভগ্নাংশ থেকে ওদেরকে আমরা আলাদা আলাদা করে সবগুলোকে আমরা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা নিয়ে আসতে পারি। তো এটাকে আমরা পূর্ণ সংখ্যা এনেও করতে পারি, আর যদি পূর্ণ সংখ্যা না এনে যদি ডাইরেক্ট সরাসরি করতে চাই তাও আমরা এটা করতে পারি। কিন্তু যেহেতু একটু এটাতে ভগ্নাংশ দেওয়া আছে আমি এটা একটু তোমাদেরকে ডিফারেন্ট ওয়েতে করে দিচ্ছি। আমরা এখানে অনুপাতের যে মানগুলো দেওয়া আছে এগুলো প্রত্যেকটার সাথে এক ধরে ধরে ধরবো যে কি এটার অনুপাত, এই তাদের অংশের অনুপাত এটা যদি হয় এটা এটা তিনটা থেকে আমরা এখানে লিখতে পারি যে ধরি তাদের অনুপাত যথাক্রমে 2/3 এখানে x, আরেকটা হচ্ছে কত 4/5x, এটাকে এভাবে আমরা ধরবো 5/6x। তাহলে আমরা তিনটা অনুপাতকে এভাবে করে আলাদা আলাদা ভাবে ধরেও করতে পারি। তাহলে এই যে তিনটা অনুপাতকে আলাদা আলাদা ভাবে ধরি মোট অংশ যে আমরা এখানে লিখছি, তাহলে আমরা যদি এই তিনটা যোগ করি তাহলে আমরা কত পাবো, অবশ্যই 690 এতটি মার্কস পাবো না। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে 3x প্লাস এই তিনটার যোগফল সমান কত, এই তিনটা যোগফল হবে কত এখানে 690। এখান থেকে যদি আমরা x এর মানটা আমাদের কাছে x এর মানটা বের করা, x এর মানটা বের করতে গেলে এটাকে যদি আমরা সরল লসাগু করি এখান থেকে পাবো আমরা 30, যেহেতু 5 6 3 এই তিনটা লসাগু হবে কত 30। এখানে তাহলে 30 ডিভাইড বাই 3 এটা হবে 10, 10 ডিভাইড বাই 10 মাল্টিপ্লিকেশন 2 এটা হবে 20x প্লাস এটা হবে 6 6 4 24 24x, আর এখানে হবে 6 530 5 25x ইকুয়ালস টু কত 690। তো এটাকে ক্যালকুলেশন করে যদি আমরা x এর মানটা বের করতে চাই এখানে আমাদের উপরে থাকবে 20x 24x আর 25x। তো সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা এখান থেকে পাবো 69x ইকুয়ালস টু 690 এটার সাথে আবার 30 হয়ে যাবে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, রাইট। এখান থেকে আমরা x এর মানটা খুব ইজি বের করতে পারি, x ইকুয়াল টু 690 মাল্টিপ্লিকেশন 30 আর নিচে হবে 69। এটাকে যদি এবার ডিভাইড করলে এটা হয়ে যাবে 10, তাহলে এটা 10 এর 30 মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে 300। তার মানে এখানে x এর মান কত, x এর মান হচ্ছে কি 300। তো x এর মান যদি 300 হয় দেখো আমরা এখানে প্রত্যেকটাতে x এর মান যদি বসিয়ে দিই তাহলে এখান থেকে প্রত্যেকটা অংশের অনুপাতের আমরা কি পাবো, অনুপাতে অংশ পাবো। তাহলে আমরা 2/3 মাল্টিপ্লিকেশন x এর মান 300, তো এটাকে ডিভাইড করলে আমরা এখান থেকে পাবো আমরা 100 মাল্টিপ্লিকেশন 2 এটা হবে 200, রাইট। এটা হচ্ছে কিসের মান, এটা হচ্ছে a অনুপাতের মান। ঠিক একইভাবে আমরা a অনুপাত এবং a অনুপাতের মানটা বের করতে পারি, যেখানে এখান থেকে a অনুপাতের যদি আমরা x এর মান বসাই এখান থেকে পাবো আমরা 240 এতটি মাস, আর এখানে যদি আমরা ঠিক x এর মানটা বসিয়ে হিসাব করি তাহলে এখান থেকে পাবো আমরা 250 এতটি মাস, রাইট। তাহলে আমাদের आंसर হচ্ছে কত, আমাদের आंसर হবে 200 240 এবং 250 এবং 240 200 এবং 250 এগুলো যদি যোগ করি তাহলে সবগুলো মিলে আবার কত পাবো আমরা 690 এতটি মাস। ঠিক অনুপাতের আগের অঙ্কগুলো আমরা চাইলে এখানে প্রত্যেকটা অনুপাতের মান x y z এভাবে সরি প্রত্যেকটা অনুপাত x ধরে ধরেও করতে পারি, যে এখানে আমরা যেমন এই অঙ্কটা যদি আমরা সরল অনুপাত করার পর যদি প্রত্যেকটাকে আমরা x, যেমন এটাকে যদি আমরা 2x ধরি, এটা যদি আমরা 3x ধরি, এটা যদি আমরা 6x ধরি এবং এটা যদি আমরা 4x ধরি, তাহলে সবগুলো যোগ করলে আমরা কত পাবো, এই সবগুলো যোগ করলে আমরা অবশ্যই মোট জিনিসটা পাবো। এখানে মোট কত দেওয়া আছে 300 টাকা, তাই তো। তাহলে এখান থেকে লিখতে পারি শর্ত মতো এটা সমান 300, যেখানে আমরা
x এর মানটা বের করবো, x এর মানটা বের করার পর প্রত্যেকটি অনুপাতের সাথে x এর মানটা কি করবো, গুণ করে দিব। তাহলে আমরা এখান থেকে প্রত্যেকটি অনুপাতের মান এভাবে করে আলাদা আলাদা ভাবে বের করতে পারি। দেখো এখানে 13 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে এটা হুবহু উদাহরণের 13 নম্বরে একই অঙ্ক, যেখানে উদাহরণ 13তে বলা হচ্ছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত। তো 3টি কোণ যখন বলে ফেলে তখন এখানে মোট জিনিসটা আর বলার প্রয়োজন হয় না, কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই তো। তাহলে 180 ডিগ্রি যেটা আছে এটা থেকে আমরা এই যে 3, 4, 5 প্রত্যেকটি অনুপাতের মান কি করতে পারি, আলাদা আলাদা ভাবে বের করতে পারি, রাইট। ঠিক এখানে বইতে একটা 13তে একটা দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা এত সেন্টিমিটার, বাহুগুলোর দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে, প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো। দেখো আমি 13 নম্বর এই অঙ্কটা এর আগে হুবহু একই অঙ্ক তোমাদেরকে করে দিয়েছি, তো এক্ষেত্রে এই অঙ্কটা আসলে করে দেওয়ার আর কোনো প্রয়োজন নেই, তোমরা আগের অঙ্কটা অনুসরণ করে এটা বের করতে পারো, যেখানে 9, 8 এবং 9 এর মধ্যে আমি ডিটেইলস এটা বের করে তোমাদেরকে দেখিয়েছি। তো এখানে 14 এ বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং এদের গসাগু যদি 4 হলে সংখ্যা দুটির লসাগু কত সেটা বের করতে হবে। তো এই জন্য আমরা সরাসরি সূত্র লিখে দিয়ে আমরা এটা করতে পারি, যে আমরা জানি, আমরা লিখবো আমরা জানি তার মানে আমরা জানি দুটি সংখ্যার লসাগু সমান সংখ্যা দুটির গসাগু গুণ অনুপাত দুটি গুণফল। অনুপাত দুটি অবশ্যই লঘিষ্ঠ অনুপাত হতে হবে, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম অনুপাত। তাহলে এইভাবে যদি আমরা এদের মানগুলো বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা খুব সহজে এখানে সংখ্যা দুটির লসাগু বের করতে পারি। তো এই ক্ষেত্রে সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে কত, 4, এরপর অনুপাত দেওয়া আছে 5:7, এখানে 5 এবং 7 দুটোই কিন্তু আমাদের লঘিষ্ঠ অনুপাত। তো এটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে এখান থেকে আমরা পাবো আমরা কত 140, আর এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার, অর্থাৎ সংখ্যা দুটির লসাগু। এখানে দেখো 15 নম্বরে বলা হয়েছে ক্রিকেট খেলায় সাকিব, মুশফিক ও মাশরাফি 171 রান 171 রান করছে। এটাও কিন্তু ঠিক আগের অঙ্কগুলোর মধ্যে এখানে মূল জিনিসটা দেওয়া আছে, এবং এখানে সাকিব ও মুশফিক ও মাশরাফির রানের অনুপাত একসাথে দেওয়া আছে 2:3। তো এক্ষেত্রে আমরা নাম আছে কি সাকিব, মুশফিকুর এবং মাশরাফি, এই তিনটা অনুপাতকে আমরা সরল অনুপাতে নিয়ে আসতে হবে। তো এখানে সাকিব এবং মুশফিকের অনুপাত দেওয়া আছে 3:2, আবার মুশফিক এবং মাশরাফির অনুপাত দেওয়া আছে 3:2। তার মানে এখানে আমাদের মুশফিক যে আছে এই সাকিব এবং মাশরাফি দুইটার সাথে একটা সম্পর্কে একটা সম্পর্কে আছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে কি, তিনটাকে যদি সরল অনুপাত করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে যেটা কমন ওটাকে আমরা একই অনুপাতে নিয়ে আসতে হয়। তো একই অনুপাতে নিয়ে আসার জন্য আমরা যদি এটার সাথে 3 সাথে যদি আমরা 2 মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা হয়ে যাবে কত 6, আর ঠিক একইভাবে এটার সাথে আমরা 2 মাল্টিপ্লিকেশন করতে হবে, তখন এটা হয়ে যাবে কত 4। তো এখন এখানে হচ্ছে 6, তো এখানে যদি এটাকে 6 বানাইতে হয় তাহলে এটার সাথে আমরা 3 মাল্টিপ্লিকেশন করব, তাহলে এটা হয়ে যাবে কত 6, আর 3 আবার এটার সাথে আমরা মাল্টিপ্লিকেশন করব অনুপাতের নিয়ম অনুযায়ী, তাহলে এটা হয়ে যাবে কত 9। তাহলে আমরা সরল অনুপাতটা কি পেলাম, সাকিব 9, মুশফিক 6 এবং মাশরাফি হচ্ছে কত 4। এটা হচ্ছে কি সাকিব, মুশফিক এবং মাশরাফির সরল অনুপাত। এখন এই সরল অনুপাত ব্যবহার করে আমরা কি করতে পারি, তাহলে প্রত্যেকটার আলাদা আলাদা কত মান বের করতে পারি। তো এই সরল অনুপাত 9:6:4, এটার যোগফল কত, এটার যোগফল হচ্ছে 19। তাহলে আমরা সাকিবের রান আমরা কি পাবো, সাকিব সমান সমান হবে কি মোট 171 এর উপরে লিখবো সাকিবের অনুপাত পাইছি আমরা কত 9, আর মোট অনুপাত হচ্ছে 19। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে পাবো, তো আমরা 171 কে যদি 19 দ্বারা ডিভাইড করি তাহলে এটা হবে 9, 9 9 jar 81, তার মানে এখান থেকে পাবো আমরা কত 81। এটা হচ্ছে সাকিবের রান। এরপর থেকে মুশফিকের রান আমরা পাবো কত 171, মাল্টিপ্লিকেশন উপর হবে আমাদের মুশফিকের অনুপাত যেটা হচ্ছে কত 6, আর নিচে হবে মোট অনুপাত। তো এই দুটাকে ডিভাইড করলে আমরা এখান থেকে পাবো 9, 9 মাল্টিপ্লিকেশন 6, এটা হবে আমাদের 54। এরপর মাশরাফিও ঠিক একইভাবে আমাদের এখানে আছে মোট মান রান হচ্ছে 171, মাল্টিপ্লিকেশন উপর হবে মাশরাফির অনুপাত যেটা হচ্ছে 44, আর এখানে হচ্ছে মোট অনুপাত। তো এটা দ্বারা ডিভাইড করলে এটা হবে আমাদের 9, 9 এর সাথে 4 মাল্টিপ্লিকেশন করলে এটা হবে 36। তো এখানে 81
54 এবং 36, এই তিনটা যোগ করলে আবার আমাদের কত হবে 171। যদি 171 আসে তাহলে আমাদের অঙ্কটা সঠিক। তো এটাকে যদি আমরা যদি সুন্দর করে সাজিয়ে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি, ধরি আমরা এখানে সরল অনুপাত যেটা আছে এই সরল অনুপাতটা ব্যবহার করে আমরা ধরবো তাদের রানের রান, সাকিবের রান 9x, তারপর হবে যে কি মুশফিকের রান হবে 6x এবং মাশরাফির রান হবে 4x। এইভাবে ধরে তিনটা যোগ করে আমরা 171 দিয়ে, অর্থাৎ আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে 9x প্লাস 6x প্লাস 4x ইকুয়াল টু 171। এখান থেকে আমরা x এর মানটা বের করে এখানে x এর মানটা তিনটার সাথে গুণ করে দিয়ে আমরা এটা কি করতে পারি, অঙ্কটা সমাধান করতে পারি বা এই অঙ্কের সাকিব, মুশফিক এবং মাশরাফির রানের মোট রান বের করতে পারি। দেখো এখানে যে 16 নম্বরের যে অঙ্কটা দেওয়া আছে এটাও ঠিক আগের অঙ্কগুলোর মতো। তো বলা হয়েছে কি এখানে অফিসে 2 জন কর্মকর্তা, 7 জন অফিস সহকারী এবং 3 জন অফিস সহায়ক আছে। তো আমরা লিখলাম প্রথমে এখানে দেওয়া আছে কি অফিসার, এখানে লিখলাম আমরা অফিসার। এরপর আমরা এখানে পাবো ক্লার্ক, আর এখানে থাকবে আমাদের আর বিআরআর, বিইএআরইআর, বিআরআর। এটা হচ্ছে কি অফিসার বা অফিস কর্মকর্তা। এরপর আছে কি আমাদের অফিস সহকারী, তারপর আছে আমাদের অফিস সহায়ক, রাইট। এরপর বলা হচ্ছে কি অফিস সহায়ক যদি 1 টাকা পায় তাহলে অফিস সহকারী পায় 2 টাকা এবং অফিস কর্মকর্তা পায় কত 4 টাকা। তার মানে অফিসার যে আছে ও যদি 4 টাকা পায় তার মানে ক্লার্ক পাবে কত 2 টাকা, আর এখানে বিআরআর পাবে কত 1 টাকা। তো এটাকে আমরা অনুপাত আকারে এভাবে লিখতে পারি 4:2:1। এখন আমাদেরকে এরপরে বলা হয়েছে তাদের সকলের মোট বেতন এত টাকা, সকলের মোট বেতন। তাহলে এখানে মোট কয়জন, দেখো মোটের হিসাব যদি আমরা করি এখানে অফিসার্স আছে কয়জন, অফিসার্স বলছে আমাদের 2 জন। তার মানে এখানে অফিসার্স আছে কয়জন 2 জন, এখানে ক্লার্ক আছে কয়জন 7 জন, আর বিআরআর আছে কয়জন 3 জন। এক্ষেত্রে আমাদেরকে এরা যারা আছে সবার মোট বেতন কিন্তু এটা। তো এক্ষেত্রে আমরা এখান থেকে যদি প্রত্যেকটা আলাদা আলাদা বেতন বের করতে হয় তাহলে আমরা এখান থেকে যেভাবে করতে পারি সেটা হচ্ছে ঠিক আগের অঙ্কগুলোর মতোই। তো আমরা যেটা করব, যেহেতু অফিসার 2 জন আছে তাহলে আমরা 4 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করে দিব, আর এরপর ক্লার্ক যেহেতু 7টা আছে এখানে 2 এর সাথে 7 মাল্টিপ্লিকেশন করে দিব। এরপর এখানে বিআরআর আছে কয়জন 3 জন, 3 এর সাথে এটা 1 এর সাথে 3 মাল্টিপ্লিকেশন করে দিব। তাহলে এখান থেকে আমরা পাবো কত 8, এটা পাবো আমরা 14, আর এটা পাবো আমরা 3, রাইট। এখন আমরা যেটা করব যে এখানে যে অফিসার কত টাকা পাবে, তো অফিসার কত টাকা পাবে দেখো এটা বের করার জন্য এখানে আমাদের মোট টাকা কত, মোট টাকা হচ্ছে 1 5 ও 1 2 3 4, 4টা শূন্য, এত 8 অফিসার। এটা হচ্ছে কিসের মান বের করতেছি আমরা, অফিসারটা বের করতেছি। উপর হবে তার অনুপাত, অফিসারের অনুপাত কত 4, আর নিচে হবে তার মোট অনুপাত। মোট অনুপাতে অবশ্যই আমরা এই মানগুলো ব্যবহার করব। তাহলে এখানে আমরা 14 এর সাথে 3 প্লাস করলে এটা হবে কত 17, 17 প্লাস 8 এটা হবে 25। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো এখান থেকে আমরা পাবো কত 24000 এত টাকা। এটা হচ্ছে কি অফিসার, একজন অফিসারের। তো এখানে তোমরা বলতে পারো যে কি আমি এখানে উপরে 8 লিখি না কেন, দেখো এখানে আমি যদি উপরে 8 লিখি তাহলে এটা কিন্তু 2 জন অফিসারের টাকা চলে আসবে। যেহেতু আমি একজন অফিসারের টাকা লিখবো তাহলে ও একজন অফিসারের যে অনুপাত আছে এই অনুপাতটা ব্যবহার করব। ঠিক একইভাবে যদি আমরা এখানে যে ক্লার্কের যে 2 টাকা পায় ওই 2 টাকাটা আমরা নিব, এখানে কিন্তু আমরা 14টা নিব না। 14 হচ্ছে কি 7 জন মিলে 14 টাকা পাচ্ছে, কিন্তু আমাদেরকে এখানে বলছে কি প্রত্যেকে কত টাকা পায় সেটা বের করতে। তাহলে এখানে যে আমি 24 এটা বের করছি এই ভ্যালুটা, এটা কার, এটা হচ্ছে কি একজন অফিসারের বেতন। ঠিক একইভাবে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা এখান থেকে কি পাবো দেখো, আমরা এখানে এটা মোটটা লিখবো মাল্টিপ্লিকেশন বা এর লিখে উপরে লিখবো তার টাকা বা তার অনুপাত, আর নিচে লিখবো তার মোট অনুপাত। তো এটাকে যদি আমরা হিসাব করি তাহলে এখান থেকে আমরা পাবো 12,340 এত টাকা। ঠিক একইভাবে যদি আমরা বিআরআরটা হিসাব করি তাহলে আমরা এখান থেকে পাবো মাল্টিপ্লিকেশন আমরা উপরে দিব কত 1 আর নিচে থাকবে আমাদের 25। তো এটাকে যদি আমরা ডিভাইড করি এখান থেকে পাবো 6,340 এত টাকা। আর এই তিনটা হচ্ছে কি আমাদের আনসার। দেখো এখানে 17তে যে অঙ্কটা দেওয়া আছে এই 17 অঙ্ক এবং এখানে উদাহরণে 14
এবং অনুশীলনী 18 এই তিনটা অঙ্ক প্রায় সেম, যেখানে বলা হয়েছে বাহু বৃদ্ধি পেলে ক্ষেত্রফলের কি ধরনের পরিবর্তন হয় সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো খুব শর্টকাট যদি তোমরা এই অঙ্কটা করতে চাও তো তবে সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা সূত্র লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে কি, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি অথবা হ্রাসের ক্ষেত্রে উপরে লিখবো আমরা মোট বৃদ্ধি অথবা মোট হ্রাস, আর নিচে লিখবো আমরা পূর্বের ক্ষেত্রফল, এতে 100 দ্বারা কি করবো, মাল্টিপ্লিকেশন করবো। তাহলে আমরা সূত্রটা লিখতে পারি ক্ষেত্রফল সমান সমান তাহলে দেখো আমাদেরকে যদি শতকরা ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে বা হ্রাস পাইছে এটা যদি বের করতে হয় তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা লিখতে পারি, যেখানে আমরা উপরে লিখবো কি মোট বৃদ্ধি বা হ্রাস, আর নিচে লিখবো পূর্বের ক্ষেত্রফল। এখানে অবশ্যই মোট বৃদ্ধি বা হ্রাস যেটা সেটা হচ্ছে অবশ্যই ক্ষেত্রফল, উপরের ক্ষেত্রফল নিচের ক্ষেত্রফল। দেখো এই সূত্র ব্যবহার করে আমি এখানে তোমাকে বেরকে এই যে 17 নম্বর অঙ্কটা খুব সহজে করে দিচ্ছি। এখন যদি শতকরা 20% বৃদ্ধি পায় তাহলে আমরা যদি পূর্বের ক্ষেত্রফল সরি বাহুর দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পায় তার মানে কি, পূর্বের বাহুর দৈর্ঘ্য যদি 100 হয় তাহলে 20% বৃদ্ধি পেয়ে সেটা হবে কত, 120। তো এই 120 আর আগে ছিল কত, 100। তার মানে আমরা বলতে পারি যদি পূর্বের বাহুর দৈর্ঘ্য যদি 100 হয় তাহলে ক্ষেত্রফল হবে কি স্কয়ার, 100 স্কয়ার। আর পরে যেটা হচ্ছে 120 অর্থাৎ 20% বৃদ্ধি পেয়ে যেটা 120 হচ্ছে সেটার ক্ষেত্রে হবে কি ক্ষেত্রফল 120 স্কয়ার, রাইট। তাহলে মোট বৃদ্ধি কত পাইছে, মোট বৃদ্ধি এখানে যেহেতু 20% বাহু বৃদ্ধি দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তাহলে অবশ্যই এটার ক্ষেত্রফল কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে উপরে কি হবে, উপরে লিখবো আমরা মোট বৃদ্ধি। তাহলে মোট বৃদ্ধি কত, পরে হয়েছে 120 আর আগে ছিল 100, অর্থাৎ পরে হয়ে গেছে 120 স্কয়ার আর পর আগে ছিল 100 স্কয়ার। এটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রফল মোট বৃদ্ধি। আর নিচে লিখবো কি আমরা পূর্বের ক্ষেত্রফল, পূর্বের ক্ষেত্রফল কত, 100 স্কয়ার। এর সাথে আমরা কি করবো, যেহেতু আমাদেরকে শতকরায় প্রকাশ করতে বলছে তো এটার সাথে আমরা 100 মাল্টিপ্লিকেশন করে দিব। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা সরাসরি যেটা পাবো 44%। তাহলে দেখো এই যদি আমাদের এমসিকিউতে এই টাইপের কোনো কোশ্চেন আসে তাহলে তোমরা খুব সহজে শুধু এই সূত্রটা অনুসরণ করে উপরে নিচে মানগুলো বসিয়ে দিলে তোমরা এই অঙ্কগুলো এভাবে করতে পারো। তো এখানে দেখো 18 নম্বরে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস। তো এটাও ঠিক আগের অঙ্কটার মতো, এখানে যদি আয়তক্ষেত্রের দুটো জিনিস দেওয়া আছে, একটা দৈর্ঘ্য এবং একটা বৃদ্ধি হচ্ছে আর একটা হ্রাস পাচ্ছে। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায় তাহলে আয়তক্ষেত্রের পূর্বের দৈর্ঘ্য যদি 100 হয় তাহলে 10% বৃদ্ধি পাওয়ার পর তার দৈর্ঘ্য কত হবে, 110, রাইট। আর প্রস্থ, পূর্বের প্রস্থ যদি 100 হয় তাহলে 10% হ্রাস পাওয়ার পর এটার প্রস্থ হবে কত, 90। তাহলে আগে কত ছিল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আগে ছিল কত, আগে ছিল দৈর্ঘ্য যদি 100 এবং প্রস্থ যদি 100 হয় তাহলে আগে ছিল এর ক্ষেত্রফল এটা 1 1 2 3 4টা শূন্য এত বর্গ একক, রাইট। আর যখন এরা 10% হ্রাস এবং 10% বৃদ্ধি পেয়েছে এই দুটো মিলে ওরা হচ্ছে ওদের ক্ষেত্রফল হচ্ছে কত, 110 মাল্টিপ্লিকেশন 90। তো এটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি এটা থেকে পাবো আমরা 99000, রাইট, ডাবল 0 990। তাহলে এটাই রেট, এই দুটোর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতেছি কি আগে যেই ক্ষেত্রফলটা ছিল ওটা থেকে পরের ক্ষেত্রফলটা কি, পরের ক্ষেত্রফলটা কমছে। যদি পরের ক্ষেত্রফলটা কমে যায় তাহলে এখানে কি পাইছে, এখানে ক্ষেত্রফল কি পাইছে, ক্ষেত্রফল হ্রাস পাইছে। তো ক্ষেত্রফল কত হ্রাস পাইছে এটা ঠিক আগে সূত্রটার মধ্যে যদি আমরা শর্টকাট করতে চাই তাহলে আমরা লিখতে পারি ক্ষেত্রফল হ্রাস সমান সমান, আমি এটা এখানে লিখলাম না, তোমরা লিখতে পারো এটা, ক্ষেত্রফল হ্রাস উপরে লিখবো কি, উপরে লিখবো যে কত পার্সেন্ট কত হ্রাস পাইছে। তাহলে কত হ্রাস পাওয়ার ক্ষেত্রে আগে যেটা ছিল এটার উপর স্কয়ার দিব, এরপর মাইনাস দিয়ে পরে যেটা হচ্ছে সেটাকে মাল্টিপ্লিকেশন করবো 10 মাল্টিপ্লিকেশন 90। আর নিচে দিব কত, আমরা নিচে দিব আগেরটা 100 স্কয়ার আর এটার সাথে 100 মাল্টিপ্লিকেশন করবো। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা পাবো কত, 1%। এটা হচ্ছে খুবই শর্টকাট হয়। আর এটাকে যদি আমরা বিস্তারিত আকারে লিখে করতে চাই তাহলে আমরা লিখতে পারি, তো এটাকে যদি আমরা এখন বিস্তারিতভাবে করতে চাই তাহলে আমরা লিখতে পারি, ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x একক এবং প্রস্থ y একক, তাহলে ক্ষেত্রফল হবে কি, ক্ষেত্রফল হবে x
ওয়াই একক, রাইট? এক্স ওয়াই বর্গ একক। তো এখন এটা হচ্ছে কি পূর্বের, যখন এটা যখন দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেবে, তাহলে 10% বৃদ্ধি পাওয়ার পর ওটার বাহুর দৈর্ঘ্য কত হবে? এক্স প্লাস এক্স এর উপর হবে 10, নিচে হবে 100। তো এটাকে যদি আমরা হিসাব করি তাহলে এখান থেকে আমরা পাবো 1.1 এক্স এত একক। আর এটা হচ্ছে কি দৈর্ঘ্য। ঠিক একইভাবে আমরা যদি হ্রাস পাই তাহলে এখান থেকে পাবো ওয়াই মাইনাস, উপরে দিব আমরা 90, নিচে দিব আমরা 100, ওয়াই এর 90 ইন্টু 100, তাহলে এখান থেকে আমরা পাবো 0.9 ওয়াই। এটা হচ্ছে কি পরের বৃদ্ধি পাওয়া এবং হ্রাস পাওয়ার পর তাদের দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে এখানে তাহলে এদের ক্ষেত্রফল কত হবে? পরে ক্ষেত্রফল হবে 1.1x মাল্টিপ্লিকেশন 0.9 ওয়াই। আর এদিকে আছে আমাদের কি এত বর্গ একক। এটা হচ্ছে কি আগের, আর এটা হচ্ছে কি আমাদের পরের। তো এখন বলা হয়েছে এদের শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে সেটা আমাদের বের করতে বলছে। তো সূত্র অনুযায়ী আমরা কি জানি? আমরা জানি বৃদ্ধি অথবা হ্রাসের ক্ষেত্রে উপরে যেটা লিখবো সেটা হচ্ছে কি কত বৃদ্ধি বা হ্রাস পাওয়ার পর ক্ষেত্রফল কত সেটা, আর নিচে লিখবো আমরা কি নিচে লিখবো আমরা আগের ক্ষেত্রফলটা। তো এখানে যেহেতু এটা হ্রাস পাইছে তো সেক্ষেত্রে আমরা আগে যেটা আছে সেটা আগে লিখে তারপরে সেটা মাইনাস করবো। কত মাইনাস করবো? 0.9। আচ্ছা, এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে আসলে 0.99 এক্স ওয়াই। তাহলে এখানে আমরা লিখবো 0.99 এক্স ওয়াই, আর নিচে লিখবো আমরা আগে যেটা ছিল এটা এক্স ওয়াই, আর এটার সাথে আমরা 100 মাল্টিপ্লিকেশন করবো কারণ আমাদেরকে এটা শতকরায় নিয়ে যেতে হবে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো আমরা যদি এখানে এক্স ওয়াইটা কমন নিই তাহলে এখানে থাকবে আমাদের 1 মাইনাস 0.99, আর নিচে থাকবে আমাদের এক্স ওয়াই, এটার সাথে 100 থাকবে মাল্টিপ্লিকেশন আকারে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে পাবো আমরা কত? 1%, আর এটা আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। দেখো এখানে 19 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে এই টাইপের অঙ্ক আমরা এর আগে কয়েকবার করছি। দেখো বলা হচ্ছে জমিতে সাথে সুযোগ আসার আগে ও পরে ফলনের অনুপাত। এটা হচ্ছে কি আমরা ওখানে ইরিগেশন দেওয়ার আগে এবং পরে, তার মানে বিফোর, একটা হচ্ছে কি বিফোর ইরিগেশন আর একটা হচ্ছে কি আফটার ইরিগেশন। তো এটার অনুপাত কত? ইরিগেশন বা সেচ দেওয়ার আগে ছিল 4, আর সেচ দেওয়ার পর হয়ে গেছে কত? 7। এরপর এখানে মাটির জমিতে আগে দিছে 304 এত কুইন্টাল ধান ফলতো, তাহলে আগে পাইতো ওরা 304 এত কুইন্টাল। সেচ পাওয়ার পরে তাদের ফলন কত হবে? তাহলে এখানে যে পরে কত হবে সেটা বের করতে বলছে। এখন আমাকে দেখতে হবে এখানে 4 থেকে 304 এটা ওরা কিভাবে পেলো। আসলে 304 এটাকে যদি আমরা 4 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা পাবো 76। তার মানে আসলে এই যে 4 এর সাথে যদি 76 আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা পাবো কত? 304। তাহলে ঠিক একইভাবে যদি এই যে 7 যেটা আছে এটার সাথে যদি আমরা 76 মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা পাবো 7 মাল্টিপ্লিকেশন 76 532। তার মানে ইরিগেশনের পরে এত কুইন্টাল কি পাবো? এত কুইন্টাল আমরা ধান পাবো। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে এত কুইন্টাল, রাইট? তাহলে দেখো কত সহজে আমরা এই টাইপের অঙ্কগুলা হিসাব করতে পারি। তো এখানে দেখো 20 নম্বরে যেটা দেওয়া আছে এটাও খুবই সহজ একটা অঙ্ক। এখানে বলা হচ্ছে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত এত, গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত সমান পরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করো। তাহলে এখানে মূলত আমাদেরকে কি দিছে? এখানে দেওয়া আছে পেডি বা ধান, এরপর দেওয়া আছে আমাদের রাইস বা চাউল, এরপর আমাদের গম বা হুইট দেওয়া আছে, এরপর আমাদের এদিকে দিচ্ছে কত? সুজি। আচ্ছা, 4টা জিনিস দিচ্ছে, তাই তো? এখন এই 4টার অনুপাতগুলো কত দেখো? ধান এবং চাউল 3:2 লিখলাম, 3:2। এরপর গম এবং সুজি এখানে দিচ্ছে, গম এবং সুজি এটা দিচ্ছে 4:3। এখানে কিন্তু একটা এটার ব্যারিকেড আছে, যদিও এটা কিন্তু এটার সাথে আলাদা, এটার সাথে আলাদা, এটার সাথে এখনো কোনো সম্পর্ক নাই। অর্থাৎ পেডি এবং রাইস এবং হুইট এবং সুজি এগুলা আলাদা আলাদা সম্পর্ক দেওয়া আছে। কিন্তু আমাদেরকে এখানে যে প্রশ্নটা করছে এখানে বলা হয়েছে
সম পরিমাণ ধান ও গম, তাহলে আমাদেরকে এখানে ধান নিব আর একটা নিব আমরা গম, হুইট। তার মানে আমাদের মেইন কাজ হচ্ছে কি এই দুইটা সম পরিমাণ মানে সমান করতে হবে। তো এই দুইটাকে যদি সমান করতে হয় তাহলে দেখো এখানে 4 এবং 2 এই দুইটাকে যদি লসাগু করে আমরা পাবো কত 12। তার মানে আমরা এটাকে করব 12, এটাকে করব 12। তাহলে 3 কে 12 করতে হলে এখানে কি করতে হবে, এটার সাথে অবশ্যই 4 মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে এটা কত হবে 12। ঠিক একইভাবে এটাকে যদি 12 করতে হয় তাহলে এটার সাথে 3 মাল্টিপ্লিকেশন করলে এটা হবে কত 12। কেন আমরা 12 করলাম, যেহেতু আমাদেরকে বলা হয়েছে সমপরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল এবং সুজির অনুপাত বের করতে। তাহলে সমপরিমাণ তাহলে ধান এবং সুজি যেটা কি করতে হবে, এই দুটাকে অনুপাতকে সমান করতে হবে, ওরা বলেই দিছে। তো আমরা এখানে আসলে সেটাই করলাম, তো দুটার অনুপাতকে সমান করলাম। এখন দেখো দুটোর অনুপাত সমান করার জন্য যে এখানে 4 মাল্টিপ্লিকেশন করছি এটার সাথে, ঠিক ওই 4টা অনুপাতের নিয়ম অনুযায়ী এটার সাথে মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে এটা হয়ে যাবে কত 8। এই যে এখানে আমরা 3টা যে মাল্টিপ্লিকেশন করছি ওই 3টা কিন্তু আমরা এই 3টার সাথে মাল্টিপ্লিকেশন করতে হবে, তখন এটা হয়ে যাবে 9। তাহলে আলটিমেটলি এখানে আমরা রাইস এবং সুজি অর্থাৎ চাল এবং সুজির অনুপাত কত পেলাম 8, আর এটা পেলাম আমরা 9। তাহলে আমাদের আনসারটা হবে রাইস টু সুজি ইকুয়ালস টু 8:9। তাহলে দেখো কত সহজে আমরা এই টাইপের অঙ্কগুলা করতে পারি। তো এখানে 21 নম্বরে দেওয়া আছে একটা জমি ক্ষেত্রফল এত বর্গমিটার। আচ্ছা ভালো কথা, তার মানে এটা হচ্ছে মোট জিনিস, তাই তো? মোট দেওয়া আছে ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:4 এবং 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল কত সেটা বের করতে বলছে, তাই তো? আচ্ছা আমরা লিখলাম এখানে, মনে করো যে দুটো জমি আছে, একটা জমিকে ধরলাম এটা হচ্ছে কি এ আর একটা জমি হচ্ছে কি বি। তো এখানে এর লেন্থ কি LENGT, এর লেন্থ, এবং এরপর আমরা এর লেন্থ এখানে কত, এর লেন্থ আসলে দেওয়া আছে 3, আর বি এর লেন্থ হবে কত, বি এর লেন্থ হবে যে কি আমাদের 4। আর এরপর যদি আমরা ব্রেথ চেক করি, এখানে ব্রেথ কি দেওয়া আছে দেখো BREADTH ব্রেথ। ব্রেথ দেওয়া আছে আমাদের, এর ব্রেথ হবে যে কি আমাদের এখানে 2, আর বি এর ব্রেথ হবে কত 5। কারণ এখানে দেখো এই যে বলা হয়েছে তাদের রেসপেক্টিভলি কথাটা বলা হয়েছে, তার মানে এখানে যেটা দিচ্ছে এটা হবে যে কি আমাদের লেন্থ, আর দ্বিতীয় যেটা দিচ্ছে এটা হবে যে কি আমাদের ব্রেথ। আমরা ওইভাবেই লিখলাম। এরপর বলা হয়েছে যে কি একটি জমির ক্ষেত্রফল এত বর্গমিটার, তাহলে এবং ওই জমির দৈর্ঘ্য প্রস্থ, তার মানে জমি এ যেটা আছে এটার ক্ষেত্রফল যদি 432 এত স্কয়ার মিটার হয়, তাহলে আমাদেরকে বের করতে বলছে বি এর ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে বলছে। আচ্ছা এখন দেখো আমরা যদি এর অনুপাত যে দুটো দেওয়া আছে 3:2, এটা লেন্থ এটা ব্রেথ, তাহলে এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা কত পাবো 3 মাল্টিপ্লিকেশন 2 ইকুয়ালস টু কত 6। যেটা আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বা লেন্থ মাল্টিপ্লাইড বাই ব্রেথ। তো ঠিক একইভাবে আমরা বি যে জমিটা আছে এই দুইটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি এখান থেকে কত পাবো 4 মাল্টিপ্লিকেশন 5, এটা হবে কত 20। তাহলে দেখো এখন এই যে 6 ইকুয়ালস টু কত দেওয়া আছে, এখন আমরা এটা ওখানে খুব সহজে বের করে ফেলতে পারি। দেখো আমি এখানে ছোট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 6 সমান সমান 432 এটা না, তাহলে 1 হলে কত হইতো, 1 হলে অবশ্যই কম হবে, তাহলে ওকে নিয়ম অনুযায়ী আমরা কি করব ডিভাইড করব 432 এটাকে 4 দ্বারা ডিভাইড করব। আর এখানে 20 হলে কত হবে, 20 মানে বি এরটা যদি আমরা বের করতে চাই তাহলে 20 হলে কত হবে, দেখো অবশ্যই বেশি হবে। তো বেশি হলে এক্ষেত্রে মাল্টিপ্লিকেশন হবে, যে 432 এর সাথে 20 টা মাল্টিপ্লিকেশন হবে, আর নিচে আছে আমাদের 4। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে পাবো আমরা 1440 এত বর্গ মিটার। আর এটা হচ্ছে কি বি জমিনের কি ক্ষেত্রফল। দেখো কত সহজে আমরা অঙ্কগুলো করতে পারি। দেখো এখানে বাইরে যেটা দেওয়া আছে বলা হচ্ছে জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল মুনাফা আলাদা আলাদা পরিমাণ ঋণ নেয়। এই যে ঋণ নিচে আসলে ঋণটা কি, ঋণটা হচ্ছে কি আসলে তাদের মূলধন বা প্রিন্সিপাল যেটাকে আমরা বলি। বলছে কি জেমি 2 বছর পর মুনাফা আসলে যত টাকা সুদ করে, এখানে যে সম্পর্কটা দেওয়া আছে এটা কিন্তু মুনাফা আসলের সম্পর্ক। 3 বছর পর সিমি মুনাফা আসলে কত টাকা সুদ করে, তাহলে এটা মুনাফা আসলের সাথে একটা সম্পর্ক দেওয়া আছে দুজনের। বলতে তাদের ঋণের অনুপাত নির্ণয় করতে। ঋণের অনুপাত, ঋণ মানে কি, ঋণ মানে অবশ্যই এখানে প্রিন্সিপাল বা পি বের করতে বলছে, পি এর অনুপাত বের করতে বলছে। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমি এখানে লিখলাম কি জেসি, জেমি,
আর এদিকে রাখলাম আমরা সিমিকে। তো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি 10% সরল মুনাফা। তার মানে এখানে 20 যেটা দেওয়া আছে এটা হচ্ছে কি মুনাফার হার, যেটাকে আমরা বলি রেট অফ ইন্টারেস্ট বা আর। আর এখানে 2 বছর যেটা দেওয়া আছে এটা হচ্ছে কি সময় বা এন, এটাও সময় বা এন। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি আমরা জানি যেহেতু এখানে মুনাফা এবং আসল দুটা বলা আছে, সেক্ষেত্রে আমরা জানি মুনাফা আই বা ইন্টারেস্ট ইকুয়াল টু পি আর এন। আর মুনাফা ইন্টারেস্ট যদি দুটো একসাথে হিসাব করতে হয় তাহলে আমরা লিখতে পারি আই প্লাস পি ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর এন। এটা কি, এটা হচ্ছে কি মুনাফা এবং আসলের বের করার সূত্র, যেখানে পি হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন, যেখানে এখানে হবে পি এর মান হবে কি আসলে ঋণ, যেটা ওরা ঋণ নিছে। আর হবে যে কি রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, যেটা 10% দেওয়া আছে। আর এন এন একটা দেওয়া আছে 2 বছর, আরেকজনের দেওয়া আছে 3 বছর। তাহলে এখন যদি আমরা মনে করি যে কি জেমি ঋণের অনুপাত, অর্থাৎ জেমি ঋণের অনুপাত যদি x হয় এবং সিমি ঋণের অনুপাত যদি y হয়, যেটা এখানে ঋণের অনুপাত বের করতে বলছে, তাহলে আমরা ধরলাম জেমি ঋণের অনুপাত x এবং সিমি ঋণের অনুপাত y। এটা হচ্ছে কি ঋণের অনুপাত, মানে ওরা যে পরিমাণ ঋণ নিচ্ছে। অর্থাৎ এখানে আসলে x y দুটোই কি রিপ্রেজেন্ট করবে, দুটাই প্রিন্সিপাল বা মূলধন রিপ্রেজেন্ট করবে, যেটা এখানে ক্ষেত্রে এটা হচ্ছে কি আসলে তাদের ঋণ। অর্থাৎ x y দুটোই কি তাদের ঋণ, আর ওটার অনুপাত আমাদেরকে বের করতে বলছে। তো এটা বের করার জন্য আমরা ওদের ঋণ যদি এটা হয় তাহলে ওদের মুনাফা আসল কত, মুনাফা আসল বের করার জন্য আমরা আই প্লাস পি ব্যবহার করব, আই প্লাস পি সূত্রটা। আই প্লাস পি সূত্র অনুযায়ী কি হবে, এখানে পি হচ্ছে কি এক্স, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স ইন্টু 1 প্লাস আর আর হচ্ছে কত, দুজনের ক্ষেত্রে আর হচ্ছে 10%, তার মানে এটা হবে আসলে 0.1। আর এন কত, জেমির সময় হচ্ছে 2 বছর। আর সিমির ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি আমরা এখানে পাবো y, আর এখানে থাকবে 1 প্লাস 0.1, এটা কিন্তু ঠিক থাকবে, কিন্তু ওর সময়টা হচ্ছে পাবো 3 বছর, রাইট। এখন ওরা বলছে যে কি এই সম্পর্কটা কি, ওরা বলছে এই সম্পর্কটা সমান, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন যে এটা সমান এটা। তাহলে এখন আমরা যেহেতু আমাদেরকে ঋণের অনুপাত বের করতে বলছে এবং জেমি যেহেতু আগে আছে এবং সিমি পরে আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x is to y অথবা x over y equals to এখানে আসবে 1 প্লাস 0.1 মাল্টিপ্লিকেশন 3, আর নিচে আসবে 1 প্লাস 0.1 মাল্টিপ্লিকেশন 2। তো এটা যদি আমরা হিসাব করি আমরা উপরে পাবো কত 1.3 আর নিচে পাবো আমরা 1.2। এই দুইটাকে যদি আমরা 10 দ্বারা মাল্টিপ্লিকেশন করি তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা পাবো 13 আর নিচে পাবো আমরা 12। তার মানে তাদের ঋণের অনুপাত হচ্ছে কত 13:12, আর এটা আমাদের সেকেন্ড আনসার। এখানে 23 যে অঙ্কটা দেওয়া আছে, দেখো এই টাইপের অঙ্ক আমি এর আগে কয়েকটা করে দিচ্ছি, যে এখানে বলা আছে ত্রিভুজের বাহুর অনুপাত এটা দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে। সেখানে পরিসীমা যদি দেওয়া থাকে এবং বাহুর অনুপাত দেওয়া থাকে তাহলে এখানে প্রত্যেকটা বাহুর মান আমরা আলাদা আলাদা করে কি করতে পারি, বের করতে পারি। ত্রিভুজটা আঁকতে বলছে এবং ত্রিভুজ কি ধরনের তা বের করতে বলছে। তো এখানে ত্রিভুজটি কি ধরনের, এই কথাটার মানে হচ্ছে কি আসলে ত্রিভুজ যে আমরা জানি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হয়, সমদ্বিবাহু, বিষমবাহু, এভাবে বিভিন্ন ধরনের আমরা ত্রিভুজ পাই। তো এখন এখানে যে কি ধরনের ত্রিভুজ এটা দ্বারা সেটা বোঝাতে হবে আসলে এখানে আমরা এটা কি ধরনের পাবো, এটা কি সমকোণী নাকি সমদ্বিবাহু নাকি বিষমবাহু নাকি অন্য কোনো ত্রিভুজ আমরা এখান থেকে পাবো। এখানে দেখো এটা কি ধরনের ত্রিভুজ এটা বের করার জন্য আমি যদি তোমাদেরকে পিথাগোরাসের সূত্র বলি, যে এখানে দেওয়া আছে 13 এর উপর যদি স্কয়ার দিই ইকুয়ালস টু 5 এর উপর স্কয়ার প্লাস 12 এর উপর স্কয়ার, এটা যদি মিলে যায় তাহলে এটা হবে কি সমকোণী ত্রিভুজ, যেটা পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি। 13 এর উপর স্কয়ার দিলে আমরা জানি এটা হয়ে যাবে কত 169 ইকুয়ালস টু এখানে 5 এর উপর স্কয়ার দিলে এটা হবে 25 আর প্লাস 12 এর উপর স্কয়ার দিলে এটা হবে কত 144। তো এই দুটোকে আবার প্লাস করলে আমরা এখান থেকে পাবো কত 169। তার মানে আসলে এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা পিথাগোরাসের যে উপপাদ্য আছে এটাকে সে কি করে সিদ্ধ করে, বা পিথাগোরাসের উপপাদ্যটা আমরা এখান থেকে প্রমাণ করতে পারি। বৃহত্তম বাহুকের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুকে প্রস্থ দ্বারা অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহুযুক্ত কর্ণের ক্ষেত্রফল বের করতে বলছে। এগুলো তোমরা নিজেরা বের করতে পারবে।
এরপর এখানে বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত পার্সেন্ট এবং প্রস্থ এত পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, এটা আমরা এই টাইপের করে দিচ্ছি আমি তোমাদেরকে।